আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি তোমরা এই ছুটিতে ভালোই আছো। তোমাদের গত ক্লাসে আমরা মেরিন ইন্স্যুরেন্সের যে পোর্শনটুকু শেষ করেছিলাম, আমরা আজকে তার পর থেকে শুরু করছি, দ্যাট ইজ স্কোপ অফ মেরিন ইন্স্যুরেন্স। আচ্ছা, এইটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই। আমাদের মেরিন ইন্স্যুরেন্সের একই রকম দুটো কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে স্কোপ অর এরিয়া অফ মেরিন ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে এই যে সেকেন্ড ওয়ান, টাইপস অফ মেরিন ইন্স্যুরেন্স পলিসি। আমরা প্রথমটা স্কোপ অফ মেরিন ইন্স্যুরেন্স দিয়ে আমরা বোঝাবো যে মেরিন ইন্স্যুরেন্স কতভাবে করা যেতে পারে বা কত রকম হতে পারে। এটা হচ্ছে স্কোপ অথবা মেরিন ইন্স্যুরেন্স, ওকে, বা এরিয়া অফ মেরিন ইন্স্যুরেন্স। আর টাইপস অফ মেরিন ইন্স্যুরেন্স পলিসিটা হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স পলিসি কত রকম হতে পারে। তোমাদের যখন পরীক্ষাতে কোনো কোয়েশ্চেন আসবে তখন তোমরা প্লিজ একটু কেয়ারফুলি অ্যান্সার করো। পরীক্ষাতে সাধারণত পলিসিগুলাই চাওয়া হয় যে আমার এখানে কোন পলিসি নেওয়া হয়েছে। সো তোমরা যদি শুধুমাত্র অ্যান্সার দাও যে হাল ইন্স্যুরেন্স করা হয়েছে বা কার্গো ইন্স্যুরেন্স করা হয়েছে, তাহলে তোমরা নাম্বার এনাফ পাবে না, ঠিক আছে? এই নাম্বারটা ফুল পাওয়ার জন্য বা পুরোটা পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, সবার আগে তোমরা লিখবা যেটা কোন টাইপের মেরিন ইন্স্যুরেন্স, লাইক হাল অর কার্গো অর ফ্রেট অর মেরিন লাইবিলিটি। এরপরে তোমরা মেনশন করবে যে কোন পলিসি নেওয়া হয়েছে। সো আমরা সবার আগে চলে যাচ্ছি স্কোপ অফ মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। সবার প্রথমে হাল ইন্স্যুরেন্স। হাল ইন্স্যুরেন্সটা হচ্ছে শিপ বা লঞ্চ বা বোট, সোজা কথা মেরিন ভেসেলের জন্য যে ইন্স্যুরেন্সটা করা হয় সেটাকে বলা হচ্ছে হাল ইন্স্যুরেন্স। দেখো পাশে শিপের একটা ছবি দেওয়া হয়েছে, আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। যখন শিপ, লঞ্চ, বোট এই টাইপের কোনো কিছুর জন্য ইন্স্যুরেন্স করবা তখন সেটা হচ্ছে হাল ইন্স্যুরেন্স। নাম্বার টু, কার্গো। কার্গো হচ্ছে প্রোডাক্ট। আমি যদি কোনো শিপে আমার প্রোডাক্ট পাঠাই, সেখানে প্রোডাক্টের ওনার তার জন্য যে ইন্স্যুরেন্সটা নেবে সেটা হচ্ছে কার্গো ইন্স্যুরেন্স। কার্গো ইন্স্যুরেন্স হচ্ছে বেসিকলি প্রোডাক্ট ইন্স্যুরেন্স। এটা ওই প্রোডাক্টের মালিক প্রোডাক্টের জন্য করে থাকে। থার্ড ওয়ান হচ্ছে ফ্রেট ইন্স্যুরেন্স। ফ্রেট হচ্ছে রেন্ট। যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে আসা বা নিয়ে যাওয়ার কথা বলি তখন আমরা সেখানে রেন্ট না বলে ফ্রেট বলবো, এটা আমাদের বিজনেসের ল্যাঙ্গুয়েজ। ফ্রেট ইন্স্যুরেন্সটা হচ্ছে আমি একটা শিপের ওনার, আমি আমার শিপটা প্রোডাক্ট ক্যারি করার জন্য ইউজ করে থাকি। আমি আমার প্রোডাক্ট ক্যারি করার কারণে যদি কোনো কারণে আমার ওই রেন্ট বা ওই ফ্রেটটা না পাই, সেটা হচ্ছে আমার ফ্রেট ইন্স্যুরেন্সের রিস্ক। কখন না পেতে পারি? ঝড়ের কারণে প্রোডাক্ট ফেলে দেওয়া যেতে পারে, আমার প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, শিপ কোনো কারণে সার্টেন টাইমে না পৌঁছানোর কারণে প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে। এরকম যদি জিনিসগুলো হয় তখন প্রোডাক্টের ওনার ওই এই শিপের মালিককে তার ফ্রেটটা প্রপারলি দিবে না। এই যে আমি টাকা না পাওয়ার জন্য যে আমার ক্ষতি হচ্ছে তার কারণ শিপ কিন্তু আলটিমেটলি তার ডেস্টিনেশনে পৌঁছাইছে, কিন্তু প্রপারলি পৌঁছাতে না পারার কারণে সে ফ্রেটটা পাচ্ছে না। এই যে না পাওয়াটার ভয়, এটাই হচ্ছে ফ্রেট ইন্স্যুরেন্স পলিসির রিস্ক। এখানে আমি টাইমলি যাতে আমার ফ্রেটটা পাই সেটাকে কনফার্ম করা হয়। দ্য লাস্ট ওয়ান ইজ মেরিন লায়াবিলিটি ইন্স্যুরেন্স। মেরিন লায়াবিলিটি ইন্স্যুরেন্সটা তোমাদেরকে আমি বলেছি কিছুক্ষণ মানে গত ক্লাসে যখন পড়িয়েছি, যখন একটা মেরিন ভেসেল আনউইলিংলি অন্য একটা মেরিন ভেসেল বা অন্য কোনো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবে তখন সেটা হচ্ছে মেরিন লায়াবিলিটি ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ে। এই চারটা এরিয়া বা স্কোপ একটা মেরিন ইন্স্যুরেন্স কাভার করে থাকে, অর্থাৎ এই চারটা জিনিসের জন্য বা চারটা ধাপে বা এই চারটা জোনে একটা মেরিন ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, ঠিক আছে? এখন আমরা পড়বো আমাদের এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট টপিক, উইচ ইজ টাইপস অফ মেরিন ইন্স্যুরেন্স পলিসি। এটা খুব খেয়াল করে করবা, কারণ তোমাদের এখান থেকে প্রায় কনফার্ম যে এখান থেকে তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসবে। কোন টাইপের কোয়েশ্চেন আসবে এই জিনিসটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো। নাম্বার ওয়ান, দেখো সবার প্রথমে কি বলা হচ্ছে, ভয়েস পলিসি। ভয়েস পলিসিটা কি? ভয়েস পলিসিটা হচ্ছে যেখানে মেনশন করা হয় তোমার ভয়েসটা, আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, এই ভয়েসটা যেখানে মেনশন করা হয় সেটাই হচ্ছে ভয়েস পলিসি, ওকে? আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। মনে করো বাংলাদেশ থেকে একটা জাহাজ অস্ট্রেলিয়াতে যাচ্ছে। এই যে অস্ট্রেলিয়াতে যাওয়া শুরু করবে বা অস্ট্রেলিয়াতে সে যাবে, তখন তাকে এটা মেনশন করে দিতে হবে যে আমি এই ভয়েসটা ফলো করছি, ওকে? আমি এখান থেকে ডিরেক্টলি অস্ট্রেলিয়া যাব নাকি কোনো একটা জায়গায় হল্ট করব তারপর অস্ট্রেলিয়া যাব, এই যে জিনিসটা একটা স্পেসিফিক ভয়েস মেনশন করে, যাত্রাপথ মেনশন করে এবং ওই যাত্রাপথে বা ওই ভয়েসে চলাচলের কথা বলে, এটাই হচ্ছে ভয়েস পলিসি। সেকেন্ড ওয়ান হচ্ছে টাইম পলিসি। টাইম পলিসিতে টাইম মেনশন করা থাকে। মনে করে নাও তুমি এখান থেকে অস্ট্রেলিয়া যাবা এবং তোমার প্রোডাক্ট সেল করে এখানে ফিরে আসবা 3 মাস সময়ের মধ্যে। আজকে তুমি যখন এই কন্ট্রাক্টটা করবা তখন তুমি টাইম মেনশন করে দিবা, যেমন সাপোজ আমি ইটস লাইক জানুয়ারি মাসের 5 তারিখে রওনা দিব, 3 মাস পর এপ্রিল মাসের 5 তারিখের মধ্যে আমি অস্ট্রেলিয়াতে যে ঘুরে আমি আবার বাংলাদেশে ব্যাক করবো। এই যে টাইমটা মেনশন করা হচ্ছে,
এই ক্ষেত্রে যেটা হয়, ইন্স্যুরেন্স কোম্পানি ওই টাইমটুকুর জন্য তোমাকে সিকিউরিটি প্রোভাইড করে, আর ভয়েসের জন্য হচ্ছে ওই ভয়েস বা ওই যাত্রাপথের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে সিকিউর করে। 3 নাম্বারটা হচ্ছে মিক্সড পলিসি। মিক্সড পলিসিটা হচ্ছে ভয়েস আর টাইম এই দুটো পলিসির মিক্সিং। যেই ইন্স্যুরেন্স কোম্পানিতে ভয়েস এবং টাইম দুটোই মেনশন করা থাকে সেটা হচ্ছে মিক্সড পলিসি। মিক্সড পলিসিতে ইন্স্যুরেন্স কোম্পানি টাইমের দিকেও কনসেন্ট্রেশন দেয়, ভয়েসের দিকেও কনসেন্ট্রেশন দেয়। ওকে, এরপরে হচ্ছে ভ্যালুড পলিসি। ভ্যালুড পলিসিটা তোমাদের বইতে খুব ইম্পর্টেন্টভাবেই দেওয়া হয়েছে এবং এটা তোমরা খুব খেয়াল করে করবা। ভ্যালুড পলিসিটা খুব সিম্পল। এটা হচ্ছে যখন আমি ইন্স্যুরেন্স করব তখন আমার ইন্স্যুরেন্সের যে অ্যাসেটটা, মেবি প্রোডাক্ট অর মেবি দ্য হাল অর শিপ, ওকে, যখন আমি করব তখন এই জিনিসটার একটা ইনভেস্টিগেশন হয়, একটা ইনভেস্টিগেশন টিম আসে বা ইন্সপেকশন টিম আসে। ইন্সপেকশন টিম এসে সেই জিনিসটার ভ্যালু দেখে, এটার মার্কেট ভ্যালু দেখে এবং দেওয়ার পর দেখে যে কত টাকার ইন্স্যুরেন্স করা যেতে পারে। আগে থেকে যখন এই সব কিছু মেনশন করা থাকে তখন সেটাই হচ্ছে ভ্যালুড পলিসি। ওকে, আগে থেকে এই মেনশন করা জিনিসগুলো হচ্ছে ভ্যালুড পলিসি। ভ্যালুড পলিসিতে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন একটা প্রপোর্শনাল ড্যামেজ বা প্রপোর্শনাল লসের এগেনস্টে একটা ইনডেমনিটি প্রোভাইড করা হয়। এই ইনডেমনিটি প্রোভাইড করার ফর্মুলাটা হচ্ছে আমার ইন্স্যুরেবল ভ্যালু ডিভাইডেড বাই দ্য মার্কেট ভ্যালু অফ দ্যাট অ্যাসেট ইনটু ড্যামেজ। ইনটু ড্যামেজ হচ্ছে আমার কতটুকু ক্ষতি হয়েছে, অর্থাৎ আমি যে অ্যাসেটটা নিয়ে কাজ করছি সেই অ্যাসেটটার কত টাকা ইন্স্যুরেন্স করা হয়েছিল, সেই জিনিসটার মার্কেট ভ্যালু কত এবং সেটা অ্যাকচুয়ালি কত অংশ ক্ষতি হয়েছে। এই তিনটা জিনিসকে কনসিডারেশনে রেখে আমরা সাধারণত এখানে ইনডেমনিটি প্রোভাইড করে থাকি। নাম্বার 5 হচ্ছে আনভ্যালুড পলিসি। আনভ্যালুড পলিসিতে যেটা হয়, আগে থেকে ইন্সপেকশন করে কোনো ভ্যালু ফিক্স করা থাকে না, একটা জাস্ট এই অ্যাসেটটার ভ্যালু দেওয়া থাকে। আমরা জানি যে একটা লঞ্চ এত বছর চললে এটার ইন্স্যুরেন্স পলিসি এত টাকা হতে পারে, এটা আগে থেকে মেনশন করা থাকে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে। সো আনভ্যালুড পলিসিতে যেটা হয়, ওইটার উপরে বেস করে একটা ইন্স্যুরেন্স করা হয় এবং প্রিমিয়াম প্রোভাইড করা হয়। যখন কোনো কারণে ওই অ্যাসেটটা ক্ষতিগ্রস্ত হয় তখন ইন্সপেকশন টিম আসে, টিম আসার পরে জাজ করার পরে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিপূরণটা ইন্স্যুরেন্স কোম্পানি ওই ইনস্যুরডকে প্রোভাইড করে থাকে। আনভ্যালুড পলিসির আর ভ্যালুড পলিসির বেসিক ডিফারেন্সটা হচ্ছে, ভ্যালুড পলিসিতে আগে থেকে ইন্সপেকশন করে ভ্যালুটা ঠিক করা হয় অ্যাসেটে, আনভ্যালুডে আগে থেকে ইন্সপেকশন করে কখনো এটার ভ্যালুটা মেনশন করে দেওয়া হয় না। এরপরে হচ্ছে কম্পোজিট পলিসি। কম্পোজিট পলিসিটা হচ্ছে যখন বড় কোনো জিনিসের ব্যাপারে আমরা ইন্স্যুরেন্স করব। মনে করে নাও বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের জন্য খুব বড় একটা ওয়ারশিপ কিনলো, সাপোজ 10 crore US ডলার দিয়ে। 10 crore US ডলার দিয়ে যখনই এই ওয়ারশিপটা কিনলো তখন তারা চাচ্ছিল যে এই শিপটাকে সিকিউর করতে। এই শিপটাকে সিকিউর করার ক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ করলো। প্রবলেমটা হলো, এই 10 crore US ডলার প্রাইসের একটা শিপ, এই শিপটাকে বাংলাদেশের খুব কম অর্গানাইজেশন আছে যারা আসলে এটাকে সিকিউর করতে পারে বা ইনশিওর করতে পারে। তখন কি করলো, বাংলাদেশ গভর্নমেন্ট বললো যে ওকে, মোর দেন ওয়ান কোম্পানি আসো এবং এটা ইনশিওর করো। তিনটা কোম্পানি, মনে করো কোম্পানি এ, কোম্পানি বি এবং কোম্পানি সি আসলো এবং এই তিনটা কোম্পানি মিলে এই ইন্স্যুরেন্স কোম্পানির এই ওয়ারশিপটাকে ইনশিওর করলো। এই যে বড় একটা অ্যাসেট যেটা একের অধিক বা মোর দেন ওয়ান পার্টি বা মোর দেন ওয়ান কোম্পানি মিলে এটাকে ইনশিওর করলে এই জিনিসটাকে বলা হয় কম্পোজিট পলিসি। দ্য নেক্সট ওয়ান ইজ পোর্ট রিস্ক পলিসি। পোর্ট রিস্কটা হচ্ছে পোর্টে যখন আমার প্রোডাক্ট তুলবো বা নামাবো তখন যদি কোনো ক্ষতি হয় তখন সেটা পোর্ট রিস্ক পলিসির আন্ডারে। আচ্ছা, ক্ষতিগুলো কী কী হতে পারে মনে করে নাও। চট্টগ্রাম পোর্টের কথা বলি। চট্টগ্রাম পোর্টে বিশাল বড় বড় ক্রেন আছে, যেই ক্রেনগুলো প্রোডাক্ট বা কন্টেইনার জাহাজ থেকে নামানো বা জাহাজে তোলার ক্ষেত্রে হেল্প করে। জাহাজে এই প্রোডাক্ট তোলার সময় কোনো একটা কন্টেইনার ভেঙে গেল বা কোনো একটা কন্টেইনারের চাপে কোনো একটা ক্রেন ভেঙে গেল, এই যে জাহাজে তোলা বা নামানোর সময় তার যে রিস্ক, এই রিস্কের থেকে যে ক্ষতিটা হলো সেটাকে বলা হয় পোর্ট রিস্ক পলিসি। আমরা যদি কোনো ক্রেনের মালিক হয়ে থাকি, আমরা যদি কোনো ছোট গাড়ি যেগুলো প্রোডাক্ট ক্যারি করে নিয়ে যায় সেগুলোর মালিক হয়ে থাকি, যেগুলো মূলত পোর্টে, ডিফারেন্ট টাইপ অফ পোর্টে এই প্রোডাক্টগুলো ক্যারি করার জন্য ইউজ করা হয়, তখন সেটা পোর্ট রিস্ক পলিসির আন্ডারে পড়বে। দ্য নেক্সট ওয়ান হচ্ছে ফ্লোটিং পলিসি। ফ্লোটিং পলিসির পাশে 3 স্টার দাও, কারণ তোমাদের বেসিকলি ক্রিয়েটিভ কোয়েশ্চেন ফ্লোটিং পলিসি থেকেই আসে। ফ্লোটিং পলিসিটা হচ্ছে
যদি কোনো একটা পার্টির মোর দেন ওয়ান শিপ থাকে, বা মনে করো না 5টা বা 6টা শিপ আছে, এবং সে বারবার আলাদা আলাদা করে সবগুলোর জন্য ইন্স্যুরেন্স পলিসি না নিয়ে সবগুলো শিপকে একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের আন্ডারে নিয়ে আসতে চায়, তখন সেটাকে বলা হয় ফ্লোটিং পলিসি। এটার আরও একটা নাম আছে, নামটা হচ্ছে ব্ল্যাঙ্কেট পলিসি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করে নাও বাংলাদেশের মিস্টার এ, তার 5টা লঞ্চ আছে, 5টা লঞ্চ বাংলাদেশের 5টা জায়গায় যায়। সাপোজ একটা যায় নারায়ণগঞ্জ, একটা যায় চাঁদপুর, একটা যায় খুলনা, একটা যায় বরিশাল, একটা যায় চট্টগ্রাম। ওকে, এরকম 5টা জায়গায় যাচ্ছে। এখন এই ব্যক্তি যদি 5টা আলাদা আলাদা করে ইন্স্যুরেন্স করতে চাতো, তাহলে 5টা জায়গায় 5বার ডকুমেন্ট তাকে সাবমিট করতে হতো, যদিও মালিক একই সাথে 5বার প্রিমিয়াম দিতে হতো, 5বার ইন্সপেকশন ফেস করতে হতো। এই প্রবলেম থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ফ্লোটিং পলিসি নামক একটা পলিসি নিয়ে আসে, যেখানে বলা হয়ে থাকে একজন ওনার তার ওন করা সমস্ত অ্যাসেট একটা ইন্স্যুরেন্স কোম্পানির বা এক ধরনের কন্ট্রাক্টের আন্ডারে নিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে ফ্লোটিং পলিসি। দ্য লাস্ট ওয়ান হচ্ছে ওপেন কাভার পলিসি। ওপেন কাভার্স পলিসিটা হচ্ছে, মনে করে নাও একজন পার্সন যে প্রায়ই বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসে বা নিয়ে যায় ইউজিং শিপ। ওকে, সে বারবার যদি এটার জন্য পলিসি করতে যায়, তাহলে এটা টাইম কনজিউমিং। ওকে, এটা অনেকটা রিভলভিং এলসির মতো, যেটা তোমাদেরকে অন্য ক্লাসে পড়ানো হয়েছিল। মনে করে নাও তুমি বাংলাদেশের মিস্টার এ, তুমি কিছুদিন পর পরই বাইরে প্রোডাক্ট পাঠাও বা তুমি প্রোডাক্ট নিয়ে আসো, তোমার একটা রেডিমেড গার্মেন্টস আছে, সারা বছরই তোমার প্রোডাক্ট আসে এবং তুমি প্রোডাক্ট রেডি করে প্রিপেয়ার করে তুমি বিভিন্ন দেশে পাঠাও। সারা বছর তোমার এই প্রসেসটা চলবে, এটা তুমি জানো। তুমি যদি বারবার এটার জন্য ইন্স্যুরেন্স করতে চাও, তাহলে তোমার জন্য এটা টাইম কনজিউমার এবং অনেক বেশি হ্যাজার্ড থাকবে। এই প্রবলেম থেকে বাঁচার জন্য তুমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বললা যে আমি সারা বছরই প্রোডাক্ট পাঠাচ্ছি বা প্রোডাক্ট আনছি, তুমি আমার এই প্রোডাক্টের জন্য একবার ইন্স্যুরেন্স করো, আমি শুধুমাত্র তোমাদেরকে ইনফর্ম করব যে আমার কখন প্রোডাক্ট আসছে বা কখন প্রোডাক্ট আসছে না। ঠিক আছে, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওপেন কাভার নোট আর একটা হচ্ছে ওপেন পলিসি। আচ্ছা, ওপেন কাভার নোটটা হচ্ছে যেই কাভার নোটে যখন আমরা আমাদের প্রোডাক্ট যায় বা আসে, একটা করে কাভার নোট দেওয়া হয় ইন্স্যুরেন্স কোম্পানিকে। এটা দেয় যে ব্যক্তি ইনস্যুর্ড বা যে কোম্পানি ইনস্যুর্ড, সে ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা কাভার নোট প্রোভাইড করে। যে কাভার নোটে লেখা থাকে এই 1 বছরের মধ্যে, 1 ইয়ারের মধ্যে কী কী প্রোডাক্ট সে ইম্পোর্ট করবে আর এক্সপোর্ট করবে, প্রোডাক্টের ডিটেল কবে যাবে, এই জিনিসগুলো মেনশন করা থাকে। সেটাই হচ্ছে আমাদের ওপেন কাভার নোট। ওকে, যেই রকম অ্যামাউন্টের আমি কী বলবো এটাকে, যেই রকম অ্যামাউন্টের ঘোষণা আমি বছরের শুরুতে দিব জেনারেলি, সেটার উপরে ডিপেন্ড করেই বলা হয়ে থাকে যে আমার প্রিমিয়াম সাথে আমার ক্ষতির পরিমাণটা এবং ক্ষতিপূরণ ইন্ডিয়ান নীতিটা কীরকম হবে। ওকে, আচ্ছা, লাস্ট ওয়ানটা হচ্ছে ওপেন পলিসি। ওপেন পলিসিটা অনেকটাই ওপেন কাভার নোটের মতো, তবে এখানে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে সাধারণত ট্রাস্টওয়ার্দির উপরে কাজ করা হয়ে থাকে। মনে করে নাও একজন বিজনেসম্যান অ্যালিকো কোম্পানির সাথে প্রতি বছর হিউজ অ্যামাউন্টের চুক্তি করে আসছে, প্রতিনিয়তই করে আসছে, এবং অ্যালিকো কোম্পানি জানে যে এই লোক রেডিমেড গার্মেন্টসের মালিক, সে গার্মেন্টস প্রোডাক্ট রেডি করে এবং সেল করে, এবং তার বায়ার হচ্ছে এই দেশ, সাপোজ 4টা দেশের কথা বলা হলে, এই জিনিসগুলো কোম্পানি জানে এবং ট্রাস্টওয়ার্দি আছে, বা এই ফেথটুকু তৈরি হয়েছে যে সেই ইনস্যুর্ড কোনো রকম কোনো ঝামেলা করবে না। এই যে ট্রাস্টওয়ার্দিটা তৈরি হয়েছে, তার উপরে বেস করে একটা পলিসি করা হয়, উইচ ইজ ওপেন পলিসি। এখানে আলাদা করে কোনো কাভার নোট প্রোভাইড করতে হয় না যে আমি এতগুলো প্রোডাক্ট আনছি, অমুক দিন আনছি, অমুকের কাছ থেকে আনছি। এখানে শুধুমাত্র ইনফর্ম করলেই হয় যে আমার প্রোডাক্ট আসছে বা আমার প্রোডাক্ট যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ওপেন পলিসি। এই পুরোটা হচ্ছে আমাদের টাইপস অফ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে পড়ে। আমি আশা করছি তোমাদেরকে আমি টাইপসটা ক্লিয়ার করতে পারছি। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে মেরিন পেরিলস। মেরিন পেরিলসটা তোমাদের ডেফিনেশন হিসেবে আসতে পারে 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য এক্সপ্লানেশন হিসাবেও আসতে পারে। আচ্ছা, কী জিনিস? মেরিন perils are defined as the perils consequence on incidental to the navigation of a sea, that is to say, perils of the seas, fire, war perils, which is enemies actually, pirates, rovers, thieves, captures, seizures, restraints and determinant of princes and people, jettison, battery and other perils, either of the like kind on which may be designed by the policy. Okay,
মেরিন পেরিলস হচ্ছে নৌপথে চলাচলের সময় যদি আমার জাহাজ বা আমার প্রোডাক্ট কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন হয় বা এরকম একটা ক্ষতি হতে পারে বলে ভয় পাচ্ছে, সেটা হচ্ছে মেরিন পেরিলসের আন্ডারে পড়ে। কোন কোন জিনিসের পেরিলস হতে পারে সেই জিনিসটা ডেফিনেশন দেওয়া হয়েছে, যদিও ডেফিনেশনটা একটু বড়, বাট চেষ্টা করো ডেফিনেশন এটাই দেওয়ার, তাহলে যেটা হবে তোমাদের টাইপস অফ মেরিন পেরিলসটাও তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা। ওকে, আচ্ছা, আমাদের মেরিন পেরিলসের কিছু ফিচার্স আছে, ফিচার্সটা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো, নাম্বার ওয়ান, ইট ইজ আনসার্টেন অ্যান্ড নট প্রি মেজার্ড। মেরিন পেরিলস কী হবে সেটা আমরা আগে থেকে জানবো না। বিপদ যখন আসে তখন কি আমরা কখনো আগে থেকে জানতে পারি যে না অমুক দিন বিপদটা আসবে, এই বিপদটা আসবে? এটা কিন্তু আমরা জানি না। বিপদ সবসময় আনসার্টেন হয়। সো মেরিন পেরিলসটা অবভিয়াসলি আনসার্টেন অ্যান্ড নট প্রি মেজার্ড হবে, প্রি ডিটারমাইন করা যাবে না এই জিনিসটাকে। সেকেন্ড ওয়ান হচ্ছে ইট ইনক্লুডস ন্যাচারাল অ্যান্ড মোরাল পেরিলস। ন্যাচারাল হচ্ছে যেটা প্রকৃতির কারণে হয়, মোরালস হচ্ছে যেটা নন আনন্যাচারাল বা অ্যাকচুয়ালি প্রকৃতির কারণে হয় না, মানুষ সৃষ্ট হয়। এই দুটোই হতে পারে, লাইক মানুষ যুদ্ধ বাঁধাতে পারে, মানুষ বিক্রয় করতে পারে, চুরি হতে পারে, অথবা ঝড় হতে পারে, আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগতে পারে, এই টাইপের এনিথিং হতে পারে। দ্য লাস্ট ওয়ান হচ্ছে শিপ, প্রোডাক্ট অ্যান্ড ফ্রেট ক্যান বি ড্যামেজ ডিউ টু মেরিন পেরিলস। সমুদ্রে যদি কোনো কারণে কোনো বিপদ হয় তাহলে শিপ, প্রোডাক্ট অথবা ফ্রেট, তিনটার যে কোনো একটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এটার জন্য না আলাদা করে আসলে বলা যায় না যে আমার শুধু শিপই ক্ষতিগ্রস্ত হতে পারে বা আমার শুধু প্রোডাক্টই ক্ষতিগ্রস্ত হতে পারে। লাইক তুমি সিমেন্ট পাঠাচ্ছ একটা জায়গা থেকে অন্য জায়গায়, সাডেনলি অনেক ঝড় হলো, ঝড়ের ফলে আমার জাহাজ ক্ষতিগ্রস্ত হলো না, কিন্তু প্রচুর পরিমাণ পানি ঢুকে গেল ভেতরে, যার কারণে সিমেন্টের বস্তা নষ্ট হয়ে গেল। এক্ষেত্রে দেখো শিপ কিন্তু ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু তোমার প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দেখো এই সিমেন্টের বস্তা ঠিকঠাক মতো ডেলিভারি না দেওয়ার কারণে তুমি ফ্রেটটাও পাবে না। ওকে, এরকম কিছু সিচুয়েশন অ্যারাইজ করতে পারে মেরিন পেরিলসের কারণে। এখন আমরা দেখব যে আমাদের মেরিন পেরিলসগুলো কোন কোন টাইপের হতে পারে বা কী কী হতে পারে। মেরিন পেরিলসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি। নাম্বার ওয়ান হচ্ছে ন্যাচারাল পেরিলস, নাম্বার টু হচ্ছে মোরাল। ন্যাচারালটা মূলত তিন প্রকার, বেসিকলি থ্রি টাইপস, বাট নট লাইক যে থ্রি টাইপের বাইরে আর হবে না। ওকে, নাম্বার ওয়ান স্টর্ম, ঝড় হতে পারে, ঝড়ের কারণে সমুদ্রের জাহাজ, প্রোডাক্ট বা ফ্রেট যে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। দেন হচ্ছে কোলাইড উইথ সি মাউন্টেন। কোলাইড শব্দের অর্থ হচ্ছে ধাক্কা লাগা, যদিও তোমরা জানো তারপরে বলছি। কোলাইড হচ্ছে ধাক্কা লাগা, কিসের সঙ্গে ধাক্কা লাগে? সি মাউন্টেন। সমুদ্রের নিচে ডুবে থাকা কোনো সমুদ্রের জাহাজ, ডুবে থাকা কোনো পাহাড়ের সাথে যদি সমুদ্রের জাহাজ, চলাচলরত জাহাজ ধাক্কা খায় এবং তলদেশ ফেটে যায়, ডুবে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন সেটা ন্যাচারাল পেরিলসের আন্ডারে পড়ে। এখন একটা আছে আইসবার্গ। আইসবার্গ সম্পর্কে তোমরা আসলে জানো, বিখ্যাত জাহাজ টাইটানিক কিন্তু আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে তলদেশ ফেটে জাহাজটা ডুবে গিয়েছিল। ওকে, আইসবার্গটা সমুদ্রপথে চলাচলে জাহাজদের জন্য খুবই রিস্কের ব্যাপার, স্পেশালি যে সকল জাহাজ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার এই জোনটা, প্রশান্ত মহাসাগর দিয়ে চলাচল করে, সেই জোনটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। স্পেশালি যারা কানাডা, লন্ডন, গ্রিনল্যান্ড ওই জোনটা দিয়ে চলাচল করে, কারণ ওইটাতে অধিকাংশ সময় বরফ পড়ে, অনেক বেশি বরফ পড়ে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে মোরাল পেরিলস। মোরাল পেরিলসটা অনেকগুলো আছে, আমি সিরিয়ালি বলে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। নাম্বার ওয়ান, পাইরেটস। এটা হচ্ছে জলদস্যু। জলদস্যু যদি কোনো কারণে তোমার জাহাজকে অ্যাটাক করে তখন এটা হচ্ছে মেরিন পেরিলসের মোরাল পোর্শনের অন্তর্গত। নেক্সট ওয়ান হচ্ছে থিফস। যদি কোনো কিছু চুরি হয় বা রোভার, ডাকাত আসে, এনিমি, তোমার সঙ্গে অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো দেশের শত্রুতা আছে, যখনই দেখলো যে তোমার জাহাজ যাচ্ছে তখন তোমার ওই এনিমি তোমার জাহাজকে কোনো কারণে ক্ষতি করলো, এটা হচ্ছে মোরাল পেরিলসের একটা অংশ। ওয়ারশিপ, যুদ্ধ জাহাজ, যদি যুদ্ধ জাহাজ এসে তোমার জাহাজকে অ্যাটাক করে বা যুদ্ধ জাহাজ হবার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হও। ক্যাপচার অথবা সিজ, অনেক সময় যেটা হয় সমুদ্রপথে দিক ঠিকঠাক মতো না জানার কারণে রাস্তা ভুল হয়ে যায়, যাওয়ার কথা এক দেশে চলে গেছে অন্য দেশে, কিন্তু সেই দেশে যাওয়ার অ্যাপ্রুভাল আমার নাই, তখন সেই দেশের কোস্টগার্ড তোমার ওই শিপটাকে বা ভেসেলটাকে ক্যাপচার করতে পারে, সিজ করে নিতে পারে। ওকে, বিট্রেয়াল, তোমার জাহাজে যে ক্যাপ্টেন আছে, যেই অন্যান্য এমপ্লয়িজরা আছে বা স্টাফরা আছে, তারা বিট্রে করতে পারে। মনে করে নাও সমুদ্রপথে তোমার চলাচলের সময় তোমার জাহাজে প্রচুর গোল্ড আছে এবং এটা কোনো কারণে তোমার জাহাজের অন্য এমপ্লয়িরা জেনে গেল, ক্যাপ্টেনকে জানতে হয়, কারণ ওখানে প্রোডাক্ট কী জিনিস সেটা সেফটির সাথে ক্যাপ্টেনের রেসপন্সিবিলিটিও রিলেটেড। অন্যান্য এমপ্লয়িরা জেনে গেল, তখন এমপ্লয়িরা মিলে ডিসিশন নিল যে না ওকে,
যত কিছু হোক আমরা ক্যাপ্টেনকে খুন করব বা কিল করে ফেলবো, অ্যান্ড দেন আমরা আমাদের জাহাজটা নিয়ে অন্য জায়গায় চলে যাব, গোল্ড বিক্রি করে আমরা আমাদের মতো স্টেবল কন্ডিশনে চলে যাব। এখানে যেটা হচ্ছে, এমপ্লয়িরা বিট্রে করছে জাহাজের ওনারের সঙ্গে এবং ক্যাপ্টেনের সাথে। এই বিট্রের ফলে যে ক্ষতিটা হয় সেটাকে বলা হয় মোরাল পেরিস। নেক্সট ওয়ান জেটিসন। জেটিসনের পাশে 3 স্টার দাও, কারণ জেটিসন খুবই ইম্পর্ট্যান্ট। প্রায় প্রতি বছর জেটিসন থেকে তোমাদের কোয়েশ্চেন আসে, 1 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। জেটিসন হচ্ছে পণ্য নিক্ষেপ করা। কখন পণ্য নিক্ষেপ করা হয়? মনে করে নাও তুমি তোমার জাহাজ দিয়ে সমুদ্রপথে যাচ্ছ, হঠাৎ করে অনেক জোরে একটা ঝড় হলো, অনেক বড় একটা ঝড় হলো। ঝড়ের ক্ষেত্রে যেটা হয়, এই জাহাজগুলো যেগুলো হালকা থাকে বা ছোট থাকে সেগুলো ঢেউয়ের সঙ্গে সহজে ফাইট করতে পারে। ভারী থাকলে না, ঢেউয়ের সঙ্গে খুব বেশি ফাইট করা যায় না। তো জাহাজটাকে বাঁচানোর জন্য জাহাজের ক্যাপ্টেনের অর্ডারে ওইখানে যে ভারী প্রোডাক্টগুলো ছিল, অনেক সময় যেটা হয় মেশিনারিজ থাকে, ভারী প্রোডাক্টগুলো সমুদ্রে ফেলে দেওয়া হলো জাহাজটাকে বাঁচানোর জন্য। এই যে একটা সার্টেন আনওয়ান্টেড সার্কামস্টেন্সিংয়ের ক্ষেত্রে জাহাজটাকে বাঁচানোর জন্য যখন ক্যাপ্টেনের অর্ডারে বা একটা স্পেসিফিক অর্ডারে বা ওই সিচুয়েশনের ভিত্তিতে প্রোডাক্ট সমুদ্রে ফেলে দেওয়া হয়, তখন তাকে বলা হয় জেটিসন। জেটিসন হচ্ছে প্রোডাক্ট সমুদ্রে ফেলে দেওয়া জাহাজটাকে বাঁচানোর জন্য বা জাহাজের যে মানুষরা আছে ওদেরকে বাঁচানোর জন্য। নেক্সট ওয়ান হচ্ছে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন। মনে করো তুমি বারুদ নিয়ে যাচ্ছ, বারুদ কোনো কারণে আগুন জ্বলে গেল, ওকে। তুমি কোনো এক্সপ্লোসিভ প্রোডাক্ট নিয়ে যাচ্ছ, কোনো কেমিক্যাল নিয়ে যাচ্ছ যে কেমিক্যালটা খুব সহজে আগুন ধরে যায়, ফ্লেমেবল, এমন কোনো কেমিক্যাল নিয়ে যাচ্ছ, সেই কেমিক্যালের কারণে যদি কোনো কারণে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তুমি এটাকে মোরাল পেরিলসের আন্ডারে বলতে পারো। দ্য লাস্ট ওয়ান হচ্ছে স্ট্রাইক, রায়ট এক্সেট্রা। এটা হয় কীরকম, অনেক সময় দেখা যায় যে কোনো একটা আনউইলিং সিচুয়েশনের কারণে জাহাজে যে সকল এমপ্লয়িরা আছে তারা ডিসিশন নিলে যে না, তারা আর এই জাহাজে কাজ করবে না বা তারা এই জাহাজে কারোর সাথে নাই, একটা স্ট্রাইক হলো, তখন কি হবে, জাহাজটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সবচেয়ে বেশি হয় পোর্টগুলোতে। পোর্টে যারা কাজ করে তারা যদি তাদের স্পেসিফিক ডিমান্ড ফুলফিল করতে না পারে তখন তারা স্ট্রাইক করতে পারে, রায়ট করতে পারে, ভাঙচুর করতে পারে। এর ফলে যেটা হয়, শিপ ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, ওকে। এটাই হচ্ছে আমাদের মেরিন পেরিলসের পোর্শন। আমরা এরপরে পড়বো আমাদের আজকের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হোয়াট ইজ মেরিন লস। খুব সিম্পলভাবে বলতে গেলে মেরিন পেরিলসের কারণে জাহাজ বা প্রোডাক্টের যে ক্ষতিগুলো হয় বা লসগুলো হয় সেটাকে বলা হয় মেরিন লসেস। মেরিন লসের ডেফিনেশনটা আমি বলছি, মেরিন ইন্স্যুরেন্স কাভার্স দ্য লস অর ড্যামেজ অফ শিপ, কার্গো, terminals and any transport by which the property is transferred, acquired or held between the point of origin and the final destination. Okay, cargo insurance is the sub branch of marine insurance. So marine insurance also include onshore and offshore exposed property. এখানে কন্টেইনার থাকতে পারে, টার্মিনাল থাকতে পারে, পোর্ট থাকতে পারে, অয়েল প্ল্যাটফর্মস থাকতে পারে, পাইপলাইন্স থাকতে পারে, হাল, মেরিন ক্যাজুয়ালিটি অ্যান্ড মেরিন লাইবিলিটি জিনিসগুলো থাকতে পারে। When goods are transported by mail or courier, shipping insurance is used instead. Okay, এই মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে লসগুলো হয় সেই লসগুলো ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করে থাকে। আমরা মেরিন লসকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি, আমরা সেই জিনিসটা এখন একটু এক্সপ্লানেশনে দেখব। ওকে, আমরা জেনারেলি মেরিন লসটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টোটাল লস, একটা হচ্ছে পার্শিয়াল লস। টোটাল লসটা হচ্ছে যদি জাহাজের সম্পূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়, আমি কোনো কিছু রিকভার করতে পারছি না, ক্ষতিপূরণ নিতে পারছি না, ওকে, ক্ষতির জন্য আমি কিছু কালেক্ট করতে পারছি না, এটা হচ্ছে টোটাল লস। টোটাল লসটা দুই টাইপ, একটা হচ্ছে অ্যাকচুয়াল টোটাল লস, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ টোটাল লস। অ্যাকচুয়াল টোটাল লসটা হচ্ছে জাহাজ এমনভাবেই ডুবে গেছে যে আমি এটার কোনো অংশই রিকভার করতে পারছি না, প্রোডাক্ট এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমি ওটার কোনো অংশই রিকভার করতে পারছি না, এটা হচ্ছে অ্যাকচুয়াল টোটাল লস। কনস্ট্রাকটিভ টোটাল লসটা হচ্ছে আমার প্রোডাক্ট এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই যাতে করে আমি ওটা রিইউজ করতে না পারি, কিন্তু প্রোডাক্টটা এমনভাবে ডুবেছে যে এটাকে আমি রিকভার করতে গেলে যেই পরিমাণ টাকা লাগবে তার চেয়ে কম টাকা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে নিয়ে আমি ওই শিপটা কিনে নিতে পারবো, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ টোটাল লস। কনস্ট্রাকটিভ টোটাল লসে সাধারণত বেশি খরচ করে শিপটাকে রিকভার না করে ওটাকে ছেড়ে দেওয়া হয়, ওকে। যেমন মনে করো তুমি দেখলা যে তোমার শিপটা প্রশান্ত মহাসাগরের এমন একটা জায়গায় ডুবে গেছে যেই জাহাজটা তোলার মতো ভালো পরিমাণ টেকনোলজি তোমার কাছে অ্যাভেলেবল নাই,
তুমি অন্য একটা কান্ট্রি থেকে টেকনোলজি হায়ার করে নিয়ে এসে শিপটা তুলতে যেই পরিমাণ খরচ হবে তার চেয়ে কম টাকায় তুমি নতুন একটা শিপ পারচেস করে ফেলতে পারবা। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ লস। তখন আমরা যেটা করি ওই শিপটা আর তুলি না, না তুলে নতুন একটা শিপ কিনে নেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে। এটাকেই বলা হয় কনস্ট্রাকটিভ টোটাল লস। সেকেন্ড ওয়ান হচ্ছে পার্শিয়াল লস। পার্শিয়াল লসটা কি? পার্শিয়াল লস হচ্ছে যখন একটা পোর্শন ক্ষতিগ্রস্ত হবে, আমার জাহাজের একটা সার্টেন এরিয়া ক্ষতিগ্রস্ত হবে। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পার্টিকুলার পার্শিয়াল লস আর একটা হচ্ছে জেনারেল পার্শিয়াল লস। পার্টিকুলার পার্শিয়াল লসটা হচ্ছে 3 টাইপস। যখন শিপের একটা পোর্শন ক্ষতিগ্রস্ত হবে, লাইক একটা সাইড ভেঙে গেল, একটা পাল ভেঙে গেল, একটা হাল মাস্তুল ওটা ভেঙে গেল, এরকম, তখন ওটা খালি রিপেয়ারের টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে দিয়ে দিবে, বা নতুন কেনার টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিয়ে দিবে, পুরো শিপের টাকাটা কিন্তু দিবে না। সেকেন্ড ওয়ান হচ্ছে পার্শিয়াল লস অফ প্রোডাক্ট। যতটুকু প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আমি খালি অতটুকু প্রোডাক্টের টাকাটাই দেব, অন্য কোনো অংশ দেব না। ওকে। পার্শিয়াল লস অফ ফ্রেট, একটু আগে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম সিমেন্টের বস্তা নিয়ে। 100 বস্তা সিমেন্ট তুমি নিয়ে যাচ্ছ, 10 বস্তা ক্ষতিগ্রস্ত হলো, এই 10 বস্তার জন্য তুমি ভাড়া পাবা না, ওই 10 বস্তার ভাড়াটুকু ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে দেবে, অন্য অংশটুকু দেবে না। জেনারেল পার্শিয়াল লসটাকে, জেনারেল পার্শিয়াল লসটা হচ্ছে ওভারঅল যে লসটা আমরা হয়ে থাকে বা ওভারঅল যে লসটা ভিজিবল হয়। যেমন নাম্বার ওয়ান হচ্ছে অ্যাবনেগেশন। অ্যাবনেগেশন হচ্ছে ত্যাগ স্বীকার করা। ত্যাগ স্বীকার করাটা কীরকম? মনে করে নাও তোমার জাহাজের 3টা প্রোপেলার আছে, একটা প্রোপেলার ভেঙে গেল এবং ভেঙে অন্য প্রোপেলারটাকে অ্যাটাক করা শুরু করলো, আঘাত করা শুরু করলো। তুমি তখন দেখলা যে আমি আমার এই ক্ষতিগ্রস্ত প্রোপেলারটাকে যদি রাখতে চাই, সেক্ষেত্রে যেটা হবে আমি আমার আরেকটা প্রোপেলারও ক্ষতি করে ফেলবো, তখন আমার শিপটা ইজিলি রান করতে পারবে না। এই জন্য আমার ওই প্রোপেলারটা ভেঙে ফেলে দেওয়া বা ওইটা ওখান থেকে খুলে ফেলে দেওয়াটাই আমার জন্য বেস্ট ডিসিশন হবে। এরকম সিচুয়েশনে তুমি যদি তোমার ওই প্রোপেলারটা ভেঙে ফেলে দাও বা ফেলে দাও ওই শিপটা বাঁচানোর জন্য, সেটা হচ্ছে অ্যাবনেগেশন বা ত্যাগ স্বীকার করা। আমি ত্যাগ স্বীকার করছি আমার জাহাজটাকে বাঁচানোর জন্য। এই সিচুয়েশনে ইন্স্যুরেন্স কোম্পানি যতটুকু ক্ষতি হয় এটা প্রপোর্শনালি ডিভাইড করে দিয়ে দেয়, যে না ঠিক আছে আমি একটা প্রোপেলারের জন্য এত টাকা, শিপকে বাঁচানোর জন্য প্রোপেলারটা ভেঙে ফেলা হয়েছে, ওকে ঠিক আছে টাকাটা আমি দিয়ে দিচ্ছি। নেক্সট ওয়ান হচ্ছে পেনাল্টি। পেনাল্টি হচ্ছে গচ্চা। কীরকম? এই খরচটা আমার হওয়ার কথা না, কিন্তু আনউইলিংলি এই খরচটা আমার হচ্ছে। কীরকমভাবে? তোমার জাহাজ সমুদ্রে চলছে, মাঝ রাস্তায় কোনো কারণে ঝড়ের কবলে পড়ে তোমার জাহাজ আর চলতে পারছে না বা আটকে গেছে। এটা বাংলাদেশে তুমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশে আরও ভালোভাবে বুঝতে পারবা। আমাদের নৌপথে চলাচলের সময় অনেক লঞ্চই কিন্তু তলদেশের যে চরে আটকে যায়, সেই সময় ওই লঞ্চের ক্ষেত্রে নিজে নিজে উঠে আসাটা পসিবল হয় না, তখন অন্য একটা লঞ্চকে ডাকতে হয়, যেই লঞ্চ ওই লঞ্চটাকে টেনে নিয়ে যাচ্ছে। এই টেনে নিয়ে যাওয়ার কারণে কিন্তু ওই লঞ্চকে আমার একটা স্পেশাল পেমেন্ট দিতে হচ্ছে। এই যে আমি আমার লঞ্চকে চর থেকে বাঁচানোর জন্য অন্য একটা শিপকে হায়ার করছি বা লঞ্চকে হায়ার করছি এবং ওদেরকে যে এক্সট্রা পেমেন্টটা দিচ্ছি, এই এক্সট্রা পেমেন্টটাই হচ্ছে আমার জন্য পেনাল্টি। পেনাল্টিটা যতটুকু হয় অতটুকুটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে থাকে, তবে তোমার অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা আসলেই জাহাজকে বাঁচানোর জন্য বা সিচুয়েশনের জন্যই হচ্ছে, অন্য কোনো কিছু নয়, বা আমি ইচ্ছা করে ক্ষতি করছি না। দ্য লাস্ট ওয়ান হচ্ছে আদার্স। আদার্স একটা হচ্ছে স্যালভেজ চার্জ, একটা হচ্ছে স্পেশাল চার্জ। স্যালভেজ চার্জটা খুবই সিম্পল। আমি সমুদ্রপথে একটা জাহাজে মানে আনইনটেনশনালি কোনো ক্ষতি কবলে পড়েছে, সেখান থেকে বাঁচার জন্য এক্সট্রা যে খরচটা, সেটাকে বলা হয় স্যালভেজ চার্জ। যেমন আমি ধরে নিলাম যে আমার জাহাজ যখন চলছে, সেই উদ্ধার কাজে জাহাজের জন্য আমি জাহাজকে বললাম যে তুমি আমার জাহাজকে উদ্ধার যদি করে দাও, আমি তোমাকে ফি ছাড়াও এক্সট্রা আরও $1000 দেবো। এই যে এক্সট্রা $1000, এটাই হচ্ছে আমার স্যালভেজ চার্জ। এখন কোয়েশ্চেন হতে পারে যে আমি ওই জাহাজটাকে বাঁচানোর জন্য তো পেনাল্টি দিচ্ছি, তাহলে স্যালভেজ চার্জ কেন? আলাদা একটা পয়েন্ট আসছে। আচ্ছা, পেনাল্টি হচ্ছে আমার জাহাজকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে ফি, সেটা আমি গচ্চা দিচ্ছি। আর এক্সট্রা যদি আমি কোনো কিছু দেই, খুশি হয়ে দেয়া, পুরস্কৃত করা, কোনো কিছু ব্রাইব করা, ঘুষ দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে স্যালভেজ চার্জের আন্ডারে পড়ে। আর এছাড়া স্পেশাল যে চার্জ, সেটা আরও এমন মেনশনেবল কিছু না। এটা হচ্ছে মনে করো তুমি জাহাজ নিয়ে একটা জায়গায় যাচ্ছ, সেখানে তুমি দেখা যে সামনে কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেম হওয়ার ফলে তুমি শিপটাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে একটা পোর্টে সেফলি তুমি অ্যাঙ্কর ফেলে দিলা বা নোঙর করে ফেললা, যাতে করে তোমার শিপ ওই প্রবলেমে না পড়ে। এই যে নোঙর করে ফেলে জন্য যে তোমার ওই
ওই যে পোর্ট, সেই পোর্টটাকে তোমার যে ফি দিতে হবে সেটাই হচ্ছে স্পেশাল চার্জ। ওকে, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টোটাল ওভারভিউ। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, মিস্টার এ তার 5টা শিপ আছে, যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দিয়েছিলাম, সে এই সবগুলোকে একটা ইন্স্যুরেন্স পলিসির আন্ডারে নিয়ে আসছে, এবং তারপরে মিস্টার বি এর কথা বলা হয়েছে যে 5 ইয়ার্সের জন্য 1 crore টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স পলিসি খুলে ফেলছে। এখানে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ মেরিন পলিসি, ডেফিনেশন দেওয়া আছে, ডিসক্রাইব জেটিসন আছে। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট টাইপ অফ পলিসিস টেকেন বাই মিস্টার এ, এটা হচ্ছে ফ্লোটিং পলিসি, এবং তারপরে ডু ইউ থিঙ্ক মিস্টার বিস পলিসি ইজ গুড ফর হিম, হ্যাঁ এটা তার জন্য গুড, কারণ বারবার প্রোডাক্টের জন্য পলিসি করার থেকে সে একবার একটা পলিসি নিয়েছে, এটা তার জন্য বেটার। এই হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন। আমাদের চ্যাপ্টার এখানে এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।